আজকে ঘোষণা করা হয়েছে রাজ্যের বাজেট। সেখানে গত অর্থবর্ষে যে পরিমাণ টাকা শিক্ষা খাতে খরচের জন্য বরাদ্দ করা হয়েছিল তার তুলনায় খরচ করা হয়েছে অনেকটাই কম। এবং এই বছর যে পরিমাণ টাকা উন্নয়ন খাত মানে উন্নয়নমূলক প্রকল্পের জন্য যে শিক্ষা খাতে উন্নয়নমূলক প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই অর্থের খরচও কিন্তু যথেষ্ট কম। আমরা জেনে নেব যে বাজেটে এই যে অর্থের এতটা কম খরচ করা হয়েছে এবং যে বরাদ্দ ছিল তার মধ্যে যে এই বৈষম্য সেই নিয়ে এসএফআই কি ভাবছে। না, আজকে যা বাজেট পেশ হয়েছে রাজ্যের বিধানসভাতে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে দিন দুয়েক আগে লোকসভাতে যে বাজেট পেশ হয়েছে, মোদীর সরকার নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছিলেন, সেই একই লাইনে আমাদের রাজ্যের বুকেও তৃণমূলের সরকার, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, চন্দ্রিমা ভট্টাচার্য, সেও একই লাইনে সেই বাজেট পেশ করেছে, যেখানে পাবলিক এডুকেশন, জনশিক্ষা, সবার লেখাপড়া করার উপায়, এই সমস্তটাকে সংকুচিত করে দেওয়ার বন্দোবস্ত হয়েছে এবং তুমুল প্রাইভেটাইজেশনের রাস্তা, শিক্ষাতে ব্যাপক বেসরকারীকরণের রাস্তাকে ওপেন আপ করে দেওয়া হয়েছে। এমন একটা বাজেট প্লেস হলো এবং সেই বাজেটের গত ফিনান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে যা যা বরাদ্দ হয়েছিল যে টাকা, সেই টাকার একটা বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়নি। তাহলে সেই টাকা গেল কোথায়? কেন খরচা করা হলো না? এদিকে প্রয়োজন যে আছে সে তো আমাদের চোখের সামনেই রয়েছে। গত ফিনান্সিয়াল ইয়ারে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল আমাদের রাজ্য বাজেটে 50,559 কোটি টাকা। অথচ এবারের এই বাজেটে যা মানে সরকার যা পরিসংখ্যান যা তথ্য দিচ্ছে, তাতে বলা হচ্ছে এই 50,559 কোটি টাকার মধ্যে খরচ করা হয়েছে মাত্র 36,262 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা কেন খরচ করা হলো না? এক নম্বর কথা। দু নম্বর কথা, এটা বোঝাই যাচ্ছে যে একদিকে শিক্ষা আর একদিকে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ইন্টারকানেক্টেড একটা বাজেট অ্যালোকেশন হয়। সেই অ্যালোকেশনের ক্ষেত্রেও দেখা গেল যে গত ফিনান্সিয়াল ইয়ারে 25-26 ফিনান্সিয়াল ইয়ারে 10,830 কোটি টাকা ক্রীড়া মানে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এই ক্ষেত্রে অ্যালোকেট করা হয়েছিল। অথচ তার মধ্যে খরচ করা হয়েছে 8,839 কোটি টাকা। বাকি প্রায় 2,000 কোটি টাকা, এই 2,000 কোটি টাকা কোথায় গেল? এটা স্পষ্ট যে খরচা করা হচ্ছে না। এই যে বলবার সময় বলা হচ্ছে অনেক কথা। এবারেও তো শিক্ষা খাতে বরাদ্দ ঘোষণা করলো, মানে 26-27 ফিনান্সিয়াল ইয়ারের জন্য বরাদ্দ ঘোষণা করলো 51,530 কোটি টাকা। ঘোষণা করার সময় এটা দেখানো হচ্ছে যে লেখাপড়ার জন্য আমি বেশি খরচা করছি, বা যদি খোলা চোখে কেউ দেখে তাহলে তার মনে হবে যে গতবার সরকার 50,000 কোটি টাকা খরচা বরাদ্দ ঘোষণা করেছিল, এবার আরো 1,000 কোটি টাকা বাড়িয়ে 51,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করছে। কিন্তু আদপে খরচের বেলায় দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য খরচ করা হচ্ছে না। বাজেটে অ্যালোকেটেড ফান্ড, সেই ফান্ড শিক্ষার জন্য, পরিকাঠামোর জন্য খরচ করা হচ্ছে না। গোটা বাজেটের ভাষণের মধ্যে কোথাও ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা নেই। বাজেট ইজ অল অ্যাবাউট ইনফ্রাস্ট্রাকচার। কিভাবে তুমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, কিভাবে তুমি বন্ধ স্কুল খুলবে, কিভাবে তুমি কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করবে, তার কোনো ধরনের কোনো দিশা নেই, তার কোনো ধরনের কোনো ব্লুপ্রিন্ট নেই বাজেটের মধ্যে। কর্মসংস্থান, কিভাবে কাজ তৈরি করা হবে, লেখাপড়া শেখবার পরে কাজের জায়গার সম্ভাবনা কিভাবে বাড়ানো হবে রাজ্যের মাটিতে, তার কোনো রকম কোনো ব্লুপ্রিন্ট নেই। অথচ একটা ভাতামুখী বাজেট, যে বাজেট বলছে যে 21 বছর বয়সী ছেলেমেয়েরা, তারা মানে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত, তারা হচ্ছে যে টানা 5 বছর 1,500 টাকা করে পাবে বলছে। সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা সময় বলবে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই বয়সী ছেলেমেয়েরা সবচেয়ে বেশি সংখ্যক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার লেখাপড়ার আঙিনা থেকে সরে গিয়ে তারা বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিকে পরিণত হতে। পরিযায়ী শ্রমিকের জন্য কিন্তু কোনো কথা নেই। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি পরিযায়ী শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের জন্য
নির্দিষ্ট বিশেষ স্কলারশিপের ঘোষণা করতে হবে। কোনো কথা রইল না সেই নিয়ে। পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য কোনো কথা রইল না। তাদের পরিবারের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে তার কোনো উপায় রইল না। অতএব সরকার চাইছে বেকার ম্যানুফ্যাকচার করতে। মাথাপিছু ঋণ এই মুহূর্তে তুমি আমি আমরা সবাই, এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মাথার উপরে এখন এই যে বাজেট ঘোষণা হলো, এই বাজেটের ফলে যে ঋণ তৈরি হলো, এখন সেই ঋণ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে, সরকারি তথ্য বলছি, কোনো বানিয়ে আজগুবি তথ্য বলছি না, এমন জায়গায় পৌঁছেছে সেই ঋণের পরিমাণ যে 8,15,891 কোটি টাকা ঋণ এখন আমাদের রাজ্যে। তার মানে যদি ধরে নিই, কম বেশি প্রায় 65 থেকে 68 হাজার টাকা মাথাপিছু ঋণ প্রত্যেকটা মানুষের। 21 বছর বয়সী একটি ছেলে মেয়ে, তাকে লেখাপড়ার সুযোগ দেওয়া হবে না, তাকে চাকরি বাকরির সৎ পথে উপার্জন করার সুযোগ দেওয়া হবে না, অথচ তার মাথার ওপরে 68 হাজার টাকার ঋণ চাপিয়ে এক বছরে 68 হাজার টাকা ঋণ চাপানো হবে, আর তাকে বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে দেওয়া হবে 1500 টাকা হাতে ধরিয়ে দিয়ে। অথচ এই বরাদ্দই যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য করা যেত, যদি কলকারখানা তৈরি করবার পেছনে এই বরাদ্দকে কাজে লাগানো যেত, যদি অ্যালোকেট করা যেত, যদি শিল্পের সম্ভাবনা পশ্চিমবাংলার মাটিতে তৈরি করার উপায় বার করা যেত, তাহলে এই ছেলে মেয়েই হচ্ছে যে 21 বছর বয়সে তারা 1500 কেন 15,000 টাকা প্রতি মাসে সৎ পথে মাথা উঁচু করে উপার্জন করবার উপায় পেত। এই উপায় সরকার রাখতে চাইছে না। কম্পোজিট গ্রান্টের টাকা, স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একটা টু শব্দ করলো না। এ তো স্পষ্ট, এই যে 36,262 কোটি টাকা গত শিক্ষাবর্ষে সরকার খরচা করলো, এর যে বাকি টাকাটা প্রায় তোমার হচ্ছে 14-15 হাজার কোটি টাকা, যে টাকাটা খরচা হয়নি, সেই টাকা যদি অ্যালোকেটেড হতো ফর কম্পোজিট গ্রান্ট, ফর কলেজ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট, নতুন স্কুল তৈরি করা, সরকারি এডেড নতুন স্কুল নির্মাণ করা, হানাবাড়ির মতো যে স্কুলগুলো পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়, সেই স্কুলগুলোকে উদ্ধার করা, আবার পুনরুদ্ধার করা, তাহলে এই টাকা তো সেইখানে খরচা করা যেত। কেন হলো না খরচা? কম্পোজিট গ্রান্টের টাকা কোথায় গেল? সরকার কার্যত চাইছে না পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা, জনশিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো টিকে থাকুক। সরকার চাইছে না ছেলেমেয়েরা পড়াশুনো করতে যাক। ড্রপ আউট হওয়া লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আমরা শুধু বলছি না, একের পর এক সার্ভের রিপোর্ট আসছে, গোটা বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার ড্রপ আউট কোন জায়গায় এখন পৌঁছেছে। লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে। লাখ লাখ মেয়েরা তারা বাধ্য হচ্ছে লেখাপড়ার আঙিনা থেকে সরে গিয়ে তারা বাল্যবিবাহের শিকার হচ্ছে। এই ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে শিক্ষার মূল স্রোতে ফেরানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে বলছি স্পেশাল স্টিমুলাস আর্থিক প্যাকেজের দরকার, সরকারকে ঘোষণা করতে হবে। কোভিড পরবর্তী সময় থেকে বারংবার আমরা বলে আসছি, বাংলার স্কুল শিক্ষাকে, বাংলার পাবলিক এডুকেশন সেক্টরকে যদি আবার মানুষকে সেই পাবলিক এডুকেশনের প্রতি তাদের আগ্রহ ফেরাতে হয়, যদি রেলেভেন্স ফেরাতে হয়, তাহলে স্পেশাল স্টিমুলাস প্যাকেজ দরকার ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদের শিক্ষার মূল আঙিনায় ফেরানোর জন্য। কোনো টু শব্দ নেই, না স্পেশাল স্টিমুলাস প্যাকেজের কথা ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদের ফিরিয়ে আনার জন্য, না কম্পোজিট গ্রান্টের কথা স্কুলগুলোকে আবার পুনরুদ্ধার করবার জন্য। স্কুলে আমরা কয়েকদিন আগে বিকাশ ভবন অভিযান করেছিলাম, আমি সেই দিনও বলেছিলাম যে একটি স্কুল, আমি নাম করে বলতে পারি, রাধা মাধব ইনস্টিটিউশন, মানবাজারে, পুরুলিয়ার মানবাজারে, মানে সুপ্রাচীন স্কুল, সেই স্কুলে ক্লাস চলাকালীন মাথার ওপর থেকে সিলিং ফ্যান ভেঙে পড়ছে। ইনফ্রাস্ট্রাকচারের অভাব, স্কুল পরিচালনা করবার মতন ফান্ড নেই, চক ডাস্টার কেনার টাকা নেই স্কুলগুলোতে এই মুহূর্তে। গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল, 240 টাকার বেশি যেমন খুশি মাইনে নেওয়া হচ্ছে ছেলে মেয়েদের কাছ থেকে সরকারি নিয়ম লঙ্ঘন করে, যাতে স্কুল চালানো যায়। এই টাকাটা দেওয়ার কথা কি সরকার, এই টাকাটা দেওয়ার কথা কি ছাত্রছাত্রীদের? এই টাকাটা দেওয়ার কথা তো সরকারের, কিন্তু সরকার মুখ ঘুরিয়ে রেখেছে। একই জিনিস আমরা দেখেছি এই দিন দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের বাজেটের ক্ষেত্রেও। এই কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়ার কথা, 60% দেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টের, 40% দেওয়ার কথা স্টেট গভর্নমেন্টের। দুটো গভর্নমেন্টই কম্পোজিট গ্রান্টের টাকা নিয়ে নীরব হয়ে আছে, চুপ করে আছে, একটা টু শব্দ করছে না। কলেজের পরিকাঠামো তৈরি করা,
বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণাঙ্গ পরিকাঠামো তৈরি করা। পশ্চিমবাংলার একাধিক বিশ্ববিদ্যালয় এখন বেসিক্যালি এক একটি কলেজের একটি রুম থেকে পরিচালনা হচ্ছে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় মহিষাদল কলেজের একটা ঘর থেকে পরিচালনা হয়, হুগলিতে একই অবস্থা, সিঙ্গুর কলেজের একটা ঘর থেকে একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হচ্ছে। নাম কেউ আসতে, তার কোনো ভিত্তি নেই। একাধিক ইউনিভার্সিটির এই অবস্থা, কিন্তু ঘোষণা হয়ে গেছে, নাম ঘোষণা হয়েছে, কিন্তু তা পরিচালনা হয় না। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কেএন কলেজের দুটো ঘর থেকে সেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। এদের জন্য কি অ্যালোকেশন? মাদ্রাসা এডুকেশনের জন্য কটা টাকা অ্যালোকেশন করা হচ্ছে? একের পর এক মাদ্রাসা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পশ্চিমবাংলার মাটিতে। নতুন মাদ্রাসা তৈরি হয়নি। গত 15 বছরে 14 বছরে গোটা পশ্চিমবাংলার মাটিতে মাত্র 9টা নতুন মাদ্রাসা তৈরি হয়েছে। সেই 9টাও চলবার মতন অবস্থা নেই। মাদ্রাসা বোর্ডটাকে একেবারে ঠিক যেমন ভাবে এসএসসি পিএসসি কে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, একই রকম ভাবে মাদ্রাসা বোর্ডকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। আজকেই মাদ্রাসা শিক্ষকরা তারা হচ্ছে যে সল্টলেকে গিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি দেখছিলাম চিৎকার করে তারা বলছে যে মাদ্রাসায় পড়াশুনো করা ছেলেমেয়েরা মিড ডে মিল পাচ্ছে না। কেন পাবে না? সরকার তার দায়িত্ব নিক। দীর্ঘদিন ধরে তারা এই কথা বলছে, কিন্তু তার কোনো রকম রিফ্লেকশন, মানে ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, ছাত্রছাত্রীদের মনোভাব, অভিভাবকদের মনোভাব, স্কুলের শিক্ষকদের মনোভাব, শিক্ষানুরাগী মানুষজনদের মনোভাব এই বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে না। বাজেটে বেসিক্যালি রিফ্লেক্টেড হচ্ছে যারা বেসরকারি কলেজ, বেসরকারি স্কুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষাকে পণ্য হিসেবে, কমোডিটি হিসেবে বিক্রি করে মুনাফা লুটতে চায়, তাদের মনোভাব রিফ্লেক্টেড হচ্ছে বাজেটের মধ্যে। স্পষ্ট হয়ে গেছে, সরকারি স্কুল তুলে দিয়ে গ্রামে গ্রামে তৃণমূলের নেতারা তারা বেসরকারি স্কুল চালানোর দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। সেই বেসরকারি স্কুলের যদি ফি স্ট্রাকচার আমরা ঘোষণা করবো, আমরা খুব শিগগিরই হচ্ছে যে সেই সমস্ত ফি স্ট্রাকচার মানুষের সামনে আনবো। তৃণমূলের নেতার স্কুল, আকাশ ছোঁয়া ফি স্ট্রাকচার, আর ঠিক তার 1 কিলোমিটারের মধ্যে যে সরকারি স্কুলটা ছিল সেই সরকারি স্কুলটাকে স্কুইজ করে মেরে দেওয়া হয়েছে। মৃত্যু ঘোষণা করা হচ্ছে সরকারি লেখাপড়ার, পাবলিক এডুকেশনের মৃত্যু ঘোষণা করা হচ্ছে প্রত্যেক দিন। এই দুটো বাজেটই, কেন্দ্রীয় সরকারের বাজেট এবং রাজ্য সরকারের বাজেট, পাবলিক এডুকেশনের ডেথ সার্টিফিকেট হিসেবে উঠে আসছে। পাবলিক এডুকেশনকে যদি রক্ষা করতে হয় তাহলে সরকারি টাকার অ্যালোকেশন পাবলিক এডুকেশনের জন্য, সরকারি শিক্ষার জন্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মাণ করবার জন্য, পুনর্গঠন করবার জন্য, কাজ তৈরি করবার জন্য সরকারি টাকা অ্যালোকেট করতে হবে, তবেই পাবলিক এডুকেশন বাঁচতে পারে। অতএব এই বাজেট পাবলিক এডুকেশনের বিরুদ্ধে তৈরি করা একটি বাজেট, অতএব এই বাজেট পাবলিক ওপিনিয়নেরও বিরুদ্ধে তৈরি করা একটি বাজেট, এটা স্পষ্ট হচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।